সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম। দর্শক, বিশ্বের ছোট ছোট বেশ কয়েকটি খবর নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়েছি। আরব সাগরে মার্কিন একটি সিহক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, তাতে অন্তত একজন নিহত হয়েছেন। এরপর ইরানের রাজধানী তেহরানে আজ ইরানের সাবেক সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ খামেনি কফিন নিয়ে একটি শোক মিছিল বের হয়েছে। সেই শোক মিছিলে মানুষের ঢলে কার্যরত তেহরান শহরটি অচল হয়ে পড়েছে। তাছাড়া এদিকে শ্রীলঙ্কায় কারাগারে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত 25 জন নিহত হয়েছেন। কেন এই ধরনের ঘটনা ঘটেছে আজকের আলোচনায় সেটা থাকবে। এরপর গাজায় ইসরায়েলি হামলায় 3 জন নিহত হয়েছেন। লেবাননেও হিজবুল্লাহ অভিযোগ করেছে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে। এরপর এ ব্যাপারে লেবাননের সরকারি কর্মকর্তারা কোনো কথা বলছেন না। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখন আমি ছোট্ট করে বিশ্লেষণ করব। আশা করি অল্প পরিসরে বিশ্বের বেশ কয়েকটি খবর আপনারা জানতে পারবেন। আশা করি ভালো লাগবে এবং শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা মূল আলোচনায় যাই। বন্ধুরা, সর্বপ্রথম যে আলোচনা করব সেটি হচ্ছে আরব সাগরে মার্কিন জর্জ ডাব্লিউ বুশ বিমানবাহী রণতরী থেকে একটি হেলিকপ্টার উড্ডয়ন করেছিল। হয়তো গোয়েন্দা বৃত্তি অথবা নিয়মিত টহল যাই ছিল না কেন, সেই টহল অভিযান থেকে সম্ভবত ফিরে আসার সময় হেলিকপ্টারটি ওই বিমানবাহী রণতরীতে অবতরণ করতে যায়। এই সময় হেলিকপ্টারটি সাগরের বুকে বিধ্বস্ত হয়ে যায়। এই হেলিকপ্টারে 4 জন মার্কিন ক্রু ছিল। সেনা ক্রু মিলে মোট 4 জন ছিল। এই 4 জন সহ বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি সাগরের উপরে। এতে মার্কিন বাহিনী পরে উদ্ধার অভিযান চালিয়ে 3 জনকে উদ্ধার করতে পেরেছে, আর একজনের খোঁজ পাওয়া যায়নি। তার ব্যাপারে দীর্ঘ ও বিস্তারিত অনুসন্ধান অভিযান চালানো হয়েছে, কিন্তু তাকে শেষ পর্যন্ত না পাওয়ার কারণে তাকে নিহত বলে ঘোষণা করা হয়েছে মার্কিন সেন্টকমান্ড পক্ষ থেকে। বন্ধুরা, এখন কি কারণে এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে? আমি যথেষ্ট খোঁজাখুঁজির চেষ্টা করলাম। হেলিকপ্টারটি কি কারণে বিধ্বস্ত হয়েছে তা নিয়ে যথেষ্ট অন্বেষণ করেছি। তাতে এখন পর্যন্ত যে তথ্য আমি পেয়েছি, কোনো গুলি বা ক্ষেপণাস্ত্রের আঘাতে বা শত্রু পক্ষের আঘাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। আপনারা পেয়ে থাকলে কমেন্ট বক্সে আমাকে লিঙ্কটি দিবেন। হয়তো আরো পরে কোনো তথ্য আমার কাছে আসতে পারে, কিন্তু এখন পর্যন্ত এই তথ্য আমি তো পাইনি, আমার মনে হয় না আর কেউ পেয়েছে। বন্ধুরা, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার মূল কারণ বলা হচ্ছে সম্ভবত যান্ত্রিক ত্রুটি হতে পারে। অর্থাৎ যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। তবে সময় গেলে হয়তো আরো অনেক তথ্য পরিষ্কার হবে আমাদের কাছে। বন্ধুরা, এর কয়েকদিন আগে কিন্তু এরকম একটি মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। আমি সেইটি নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম এবং সেটি বলা হচ্ছিল যে ইরানের ক্ষেপণাস্ত্র অথবা ড্রোন দিয়ে হামলা চালিয়ে বিধ্বস্ত করা হয়। পরে অবশ্য ইরান কিছুটা প্রত্যাখ্যান করেছিল ওই খবরটি। পরে আবার
আমেরিকা জোরালো ভাষায় বলেছিল যে না, ইরানের হামলার কারণে এটা হয়েছে। আসলে বন্ধুরা, যাই হোক না কেন, সাম্প্রতিক দিনগুলোতে পারস্য উপসাগর, আরব সাগর, ওমান সাগর এই এলাকায় আমেরিকার বেশ কিছু হেলিকপ্টার বা ড্রোন বিধ্বস্ত হচ্ছে। এরকম ঘটনা প্রায়ই মাঝে মধ্যে খবরের কাগজে ভেসে বেড়ায়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মার্কিন বাহিনী আসলে মধ্যপ্রাচ্য অঞ্চলে যুদ্ধ বন্ধ হওয়ার পরেও খুব অস্বস্তিতে, খুব স্বস্তিতে আছে, ভালো আছে, এ কথা বলা যাবে না। তারা আসলে খুব ভালো নেই, তারা স্বস্তিতে নেই, তারা অস্বস্তিতে আছে। সুপ্রিয় দর্শক, এবার আমরা চলে যাচ্ছি ইসলামিক প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের দিকে। আপনারা সবাই জানেন যে গতকাল তেহরান শহরে ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, উসমা খামেনির জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজকে সারা শহরে তার লাশের কফিন নিয়ে পরিভ্রমণ করা হবে। সর্বস্তরের জনগণকে সুখ ও শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়ার জন্য এই কাজটি করা হচ্ছে। বন্ধুরা, ইরানের সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে, এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যা বার্তা পেয়েছি, তেহরান শহরে বড় বড় সমস্ত সড়ক প্রদক্ষিণ করবে এই কফিন। তেহরান শহর তো অনেকটা বড় শহর। ঢাকা, আমাদের বাংলাদেশের ঢাকা শহরের চেয়ে অন্তত 2 থেকে 3 গুণ বড় হবে। যারা তেহরানে গেছেন তারাই বলতে পারবেন। এত বড় শহরের গুরুত্বপূর্ণ সমস্ত সড়কে এই কফিন নিয়ে পরিভ্রমণ করা হবে এবং মানুষ তাতে শ্রদ্ধা জানাবে, সুখ জানাবে, তার রুহের মাগফিরাত কামনা করবে, তার জন্য দোয়া করবে, তার জন্য সুখ প্রকাশ করবে। বন্ধুরা, যাই হোক, আজকে কিন্তু সেই সুখ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। আমি এ কথাটা আবারও বলবো, আমার মনের পর্দায় খুব বাঁচতে তেহরানের শহর, কল্পনার পর্দায়, কল্পনার চোখে, ধ্যান ধারণায় আমার সেই তেহরানের শহরটি চোখের সামনে বাঁচছে। কারণ আমি তেহরানের বিভিন্ন খবর নিয়ে আলোচনা করি, তেহরানের বিভিন্ন ভিডিও আমি দেখি, আমি ইরানের তাসনিম নিউজ থেকে ধরে প্রত্যেকটা নিউজ দেখি। তাছাড়া তেহরানে আমার বিভিন্ন বন্ধু বান্ধব, আমার স্টুডেন্ট, ছাত্ররা আছে, তাদের কাছ থেকেও আমি তেহরানের অলিগলি খবর সংগ্রহ করে থাকি। আমি একটা কথা আবারও বলি, আসলে ইরানের মানুষ তাদের সর্বোচ্চ নেতাকে এত ভালোবাসে যা আমি ভাষায় প্রকাশ করে আপনাদেরকে বোঝাতে পারবো না। তাদের সুখ প্রকাশের ধরন দেখলেই বোঝা যায় যে তারা তাদের সর্বোচ্চ নেতাকে কতটা ভালোবাসে। নারী থেকে পুরুষ, শিশু, কিশোর সবাই সর্বোচ্চ নেতার জন্য সুখ প্রকাশ করেছে। এটা বিরাট এক ব্যাপার যা কল্পনা করা যায় না। উনি যদি আসলেই স্বৈরশাসক হতেন তাহলে কি এত মানুষ উনার জন্য সুখ প্রকাশ করত? কখনো না। মানে একজন সর্বোচ্চ নেতা, তার জীবনে আর কি চাওয়া পাওয়া থাকতে পারে? কি থাকতে পারে বলতে পারবেন? আমার মনে হয় না তার জীবনে আর কিছু চাওয়া পাওয়ার আছে। মানুষের ভালোবাসা, মানুষের যে শ্রদ্ধা তিনি পেয়েছেন, শুধু তো ইরানের না, সারা বিশ্ব, বিরাট ব্যাপার। বন্ধুরা, একেবারে মানে আমার কাছে মনে হচ্ছে যে সর্বোচ্চ নেতার যদি স্বাভাবিক মৃত্যু হতো তাহলে যে পরিমাণ মানুষ তার সুখ, নামাজে জানাজা, সুখ মিছিল এ সমস্ত জায়গায় উপস্থিত হতো, তার চেয়ে অনেক বেশি মানুষ উপস্থিত হয়েছে। আমি মনে করি সর্বোচ্চ নেতা যদি স্বাভাবিকভাবে কোনো হামলার শিকার না হয়ে মারা যেতেন তাহলে এতটা মানুষ হতো না, এতটা সুখ পেতেন না, ওটা শ্রদ্ধাও পেতেন না। যেহেতু তিনি মার্কিন এবং ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তার জন্য তিনি এতটা ভালোবাসা, এতটা শ্রদ্ধা পেয়েছেন ইরানের পক্ষ থেকে, গোটা মুসলিম বিশ্বের পক্ষ থেকে। আপনারা কি মনে করেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন। বন্ধুরা, এখন এই শহীদ সর্বোচ্চ নেতার নামাজে জানা যায়, তার প্রতি সম্মান জানানো অনুষ্ঠানে
তাকে ঘিরে আয়োজিত আজকের এই শোক মিছিলে সব জায়গায় এতে বোঝা যায় যে ইরানের সর্বোচ্চ নেতা ইরানের মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিলেন এবং তিনি আসলে ইরানিদের কতটা ভালোবাসার শ্রদ্ধার পাত্র ছিলেন তার এই মৃত্যুতে তিনি প্রমাণিত করে গেলেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা একটু শ্রীলঙ্কার দিকে নজর দেব। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটি কারাগারে মারাত্মক রকমের সংঘর্ষ হয়েছে। সংঘাতটা হয়েছে বন্দি থাকা দুইটা গ্রুপের মধ্যে, আমরা যা জানতে পেরেছি। এই সংঘর্ষের কারণে সর্বশেষ আমি যখন এই ভিডিওটা করেছি তার আগ মুহূর্তে আমি সর্বশেষ খবর নিলাম, তাতে অন্তত 25 জন নিহত হয়েছেন এবং বহু মানুষ, আমার সংখ্যা অজানা, আহত হয়েছে। নিহতদের মধ্যে সবাই যে কারাবন্দী তা কিন্তু না, নিহতদের মধ্যে বেশ কয়েকজন কারারক্ষীও আছেন। তার মানে ভয়াবহ রকমের কারা সংঘর্ষ হয়েছে, কারা বিদ্রোহের ঘটনা ঘটেছে বলে আমার কাছে মনে হচ্ছে। বন্ধুরা, দুই পরস্পর প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে যদি সংঘর্ষ হয় তাহলে কারাগারের ভেতরে এই প্রতিদ্বন্দ্বী কারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নাকি কোনো সন্ত্রাসী গ্রুপ ছিল, তারা কোন প্রতিদ্বন্দ্বী, আসলে ব্যাপারটা এখনো পরিষ্কার না। আর এই ব্যাপারটা পরিষ্কার হতে একটু সময় লাগবে। যখন পরিষ্কার হবে আমি এই বিষয় নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে হাজির হব। এখনো আন্তর্জাতিক কোনো মাধ্যমে আমি একদম ক্লিয়ার তথ্য পাইনি যে কী কারণে এই সংঘর্ষ হলো। আমি আপনাদের সামনে যতগুলো ভিডিও কন্টেন্ট নিয়ে আসি সেগুলো আমাদের দেশীয় কোনো পত্রিকা, দেশীয় নিউজের মাধ্যমে আমি আপনাদের সামনে ভিডিও বানাই না, কন্টেন্ট বানাই না। আমি আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জাস্টিফাই করে তারপরে আমি কন্টেন্ট তৈরি করি। বন্ধুরা, তাই বলছি, আমি শ্রীলঙ্কার ঘটনাটা আমি আরো আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে এবার একদম পরিষ্কার ক্লিয়ার হয়ে আপনাদের সামনে এই বিষয় নিয়ে আমি আবার হাজির হব। তবে সংঘর্ষটি বড় এবং মর্মান্তিক আমি জেনেছি, বড় বেদনাদায়ক, একথা মোটামুটি ভাবে বলাই যায়। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় কিন্তু যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং সেখানে যুদ্ধবিরতি কার্যকর করে অনেক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এরকম চুক্তি কিন্তু করা হয়েছিল এবং বোর্ড অফ পিস গঠন করা হয়েছিল। তার চেয়ারম্যান ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ সেই চেয়ারম্যান সাহেব এখনো জীবিত আছেন, এখনো মরেননি, ক্ষমতায়ও আছেন। অথচ সেই গাজায় প্রতিদিনই বর্বর ইসরায়েল হামলা চালায়। গাজায় তো এখন আসলে হামলা চালানো আর কোনো জায়গাও নাই, যা বিল্ডিং আসিল সব তো মাটির সাথে চুরমার করে দিয়েছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তারপরও গাজার মধ্যে বর্বর জাতি ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে। এখন যে বস্তির মতো করে পলিথিন দিয়ে কোনো রকম তাঁবু টাঙ্গিয়ে ফিলিস্তিনিরা থাকে, তার উপরও বিমান হামলা চালায় এই ইসরায়েল বর্বর জাতি। তো এই পরিস্থিতি, এরকম পরিস্থিতির ভেতরেও আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল প্রতিদিন গাজায় হামলা চালায় এবং ফিলিস্তিনিরা বেঘরে মারা যাচ্ছে, যাকে আমি বলি শহীদ হচ্ছে। এ নিয়ে আসলে ইসরায়েলের ভেতরে তো কোনো অনুশোচনা বা কোনো কারণ নেই, তাদের মাথা ব্যথা নেই, কোনো অনুশোচনা নেই, অনেক সরি টরি বলার নেই। মানে এতগুলো মানুষ মারা যাচ্ছে, তারা মাঝে কোনো অনুশোচনা কাজ করছে না, অনুতাপ কাজ করছে না। আসলে কি ওরা মানুষ নাকি মানুষরূপী জানোয়ার? আপনারাই বলবেন, আমি কিছু বলবো না। তাদের ভেতরে কোনো মানবতাবোধ আছে কি না সেটাই তো একটা বড় প্রশ্ন। আমি তো মনে করি ওরা মানুষ না হলে ওদের ভিতরে মানবতা, মনুষ্যত্ববোধ কাজ করতো। ওদের ভিতরে মানবতাও নেই, মনুষ্যত্ববোধও নেই। এই প্রশ্ন কিন্তু সব জায়গা থেকে উঠে যাচ্ছে, শুধু আমি নয়, সারা বিশ্বে যারা আন্তর্জাতিক ভূরাজনৈতিক আলোচনা করে, তারা কূটনৈতিক পরিচালনা করে, তারাও এই প্রশ্নটি করে আসছেন। তারপর সারা বিশ্ববাসী চুপ
চুপ করে আছে, চুপ করে তাকিয়ে দেখছে গাজার মানুষ মারা যাচ্ছে, গাজার চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, তারপরও বিশ্ববাসী দেখেই যাচ্ছে, কেউ প্রতিবাদ করছে না। কেন? কেন? আমরা ইসলামে কথা নেই, তার কারণে বিশ্ববাসী তাকেই দেখছে। আর একটি দেশ থেকে একটি দেশ মাটির সাথে মিশে যাচ্ছে, বর্বর জাতি আমাদের ফিলিস্তিনকে জ্বালিয়ে পুড়িয়ে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে, কিন্তু আমাদের কেউ প্রতিবাদ করতে পারছে না। এর কারণ আমরা মুসলমানরা এক হতে পারিনি, আমরা বিশৃঙ্খল হয়ে পড়েছি। বন্ধুরা, যে কয়েকজন মানুষ গাজার মধ্যে এখনো অবশিষ্ট আছে তাদেরকেও শেষ করে ফেলা হচ্ছে। তাদের নেই খাবার, নেই পানি, নেই শোয়ার ব্যবস্থা, নেই ঘুমানোর ব্যবস্থা, নেই চিকিৎসার ব্যবস্থা, নেই হাসপাতাল, নেই কিছুই নেই। সেখানে আর কিছুই অবশিষ্ট নেই, সেখানে নেই, কিচ্ছু নেই ভাই। শিক্ষা প্রতিষ্ঠানও নেই। আর অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলতেই হয়। এত বড় খারাপ শিক্ষা ব্যবস্থা, জঘন্য অবস্থা গাজা নামক এই জনপদের, সে কথা বলে আর শেষ করা যাবে না। বন্ধুরা, অথচ তাদের উপর যারা হামলা চালাচ্ছে তারা সবাই কিন্তু সভ্য সমাজ, মানবতার দোজাই বলে দাবি করে, মানবতার পক্ষের লোক বলে দাবি করে, কিন্তু তারা সভ্যতার মুখোশ পরে অসভ্যতার কাজ করে যাচ্ছে। অথচ পরিস্থিতি গাজার এই আপনারা অনেকেই জানেন না। এদিকে লেবাননের একই কথা, লেবাননের সাথে ইসরায়েলের একেবারে সরাসরি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। সেই যুদ্ধবিরতির চুক্তির পর লেবাননে ইসরায়েলে আর হামলা চালানোর কথা না, এরকম কথা না, তারপরও হামলা হচ্ছে। কিন্তু সেই হামলা ঠিকই তারা চালিয়ে যাচ্ছে এবং হিজবুল্লাহর অভিযোগ করেছে যে চুক্তির পরেও তারা হামলা অব্যাহত রেখেছে, কোনো সময় বিরাম দিচ্ছে না, হামলা থেকে বিরত থাকছে না। এবং এই যে চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল বারবার হামলা চালাচ্ছে, এ ব্যাপারে লেবানন সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য নেই, কোনো বাদ প্রতিবাদ কিছু করার নেই। আশ্চর্যজনক একটা ব্যাপার। একটি দেশের ভিতরে, একটি স্বাধীন দেশের ভিতরে অন্য একটি দেশ হামলা চালাবে, আর এই স্বাধীন দেশের সরকার কোনো প্রতিবাদ করবে না, কোনো বিবৃতি দিবে না। এটা কি হয়? বন্ধুরা, আমি খুব অবাক হই যে লেবানন একটা স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী কি করে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কোনো কথা বলেন না এবং তাদের বিরুদ্ধে কেন সেনাবাহিনী নামান না? হিজবুল্লাহ তো আছেই, হিজবুল্লাহর চেয়ে কি সেনাবাহিনী আরো দুর্বল? আমার কাছে মনে হয় হিজবুল্লাহর চেয়ে লেবাননের সেনাবাহিনী আরো বেশি দুর্বল। লেবাননের সেনাবাহিনী দুর্বল হোক, তারপরেও একটা দেশের উপর হামলা চালালে তো প্রতিরোধ করতে হবে। ধরুন আমাদের দেশে মায়ানমার হামলা চালিয়েছে, আমরা কি চেয়েছে আঙ্গুল চুষবো? কখনো না, আমরা চেয়েছে আঙ্গুল চুষবো না। আমাদের সেনাবাহিনীর সাথে মনে করুননি আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যার যার ক্ষমতা আছে, যার যা কিছু আছে তা নিয়ে আমরা যুদ্ধে জড়িয়ে পড়বো। আমরা প্রমাণ করেছি, এর প্রমাণ 1971 আমরা এর প্রমাণ করেছি। আমরা মুক্তিবাহিনী তেমন ছিল না, মুক্তি আসলো কোথা থেকে? কেউ জেলে, কেউ খামার, কেউ কুমার, যে যা আছে তা নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়েছে। আর সেখানে লেবাননের স্বাধীন দেশ, স্বাধীন দেশের উপর পাশের একটি বর্বর জাতি হামলা চালাচ্ছে, সেখানে সেই দেশের সেনাবাহিনী কোনো প্রতিরোধ করছে না, বিবৃতিও দিচ্ছে না। আসলে কি লেবানন কোনো সার্বভৌমত স্বাধীন দেশ? বন্ধুরা, এটা কেমন কথা যে হিজবুল্লাহ শুধু যুদ্ধ করবে আর লেবাননের কোনো সামরিক বাহিনী কেউ কিছু বলবে না, যুদ্ধও করবে না। প্রেসিডেন্ট এবং ইসরায়েলের পক্ষ, প্রেসিডেন্ট সাহেব বরং ইসরায়েলের পক্ষ নিয়েই কথা বলছেন বারবার, আমরা দেখেছি। এভাবে চললে কিভাবে লেবাননের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকে থাকবে? আপনারাই বলেন। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা শেষ করতে চাই। যাবার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে লেবাননের ইসরায়েল একের পর এক হামলা চালাচ্ছে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও, তাহলে ওই দেশের সরকার কি করে? দেখে দেখে আঙ্গুল চুষে? কেন ওই দেশের সরকার ইসরায়েলের বিরুদ্ধে
কোনো বাদ প্রতিবাদ বা প্রতিরোধ করতে পারে না। আপনাদের এই প্রসঙ্গে কি মনে হয়? আপনাদের বিশ্লেষণ বা মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের টেবিল টক নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক, এখনকার মতো আলোচনা এখানেই শেষ করতে চাইছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো নিউজে। সেই পর্যন্ত আপনি সুস্থ থাকুন।